যে কোনো বাবা এবং সন্তান তাদের সাথে সুসম্পর্ক থাকে, আর কোনো ব্যবসা করতে গেলে যে ব্যবসায় হোক এটা আন্তরিকতার সহিত করে, তাহলে ভালো কিছু করতে পারে। আমি চিন্তা করছি যে আরও 5 বছর আগে আসলে আমি আরও ভালো কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যা টাকাটাই আমার ভুল হয়েছে। বাজারে রেডিমেড ফিডটা ব্যবহার না করে তার নিজের হাতের বানানো ফিড খাওয়ানো। শুধুমাত্র অনেকে ধান খাওয়ায়, শুধুমাত্র অনেকে ভুট্টা খাওয়ায়, অনেকে গম খাওয়ায়, শুধুমাত্র গম ভুট্টা ধান দিয়ে হবে না, একটা মিশ্র চাট থাকা দরকার। বেইজিং একটা সম্ভাবনাময় জাত। এদিক থেকে যারা এটার ব্যবসা আসতে চায়, আমি মনে করি তারা পরিপূর্ণ পাটটা যদি সাজিয়ে নিতে পারে, ইনশাল্লাহ এটা লক্ষ টাকার ব্যবসা হিসেবে দাঁড়াবে। লক্ষ টাকার পাশাপাশি লক্ষ জনের কর্মসংস্থান বাংলাদেশে সৃষ্টি করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মধুপুর ধরণীবাড়ি এলাকায়। দর্শক, এই এলাকার একজন উদ্যমী মানুষ রেজাউল ইসলাম রেজা ভাই, এর আগে আমি তার একটি প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি। তিনি একজন উদ্যমী মানুষ, তিনি তার কঠোর শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে বেইজিং হাঁসের খামার তৈরি করেছেন এবং যেখান থেকে এই বেইজিং হাঁসগুলো পালন করে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তাদের বাচ্চা উৎপাদন করে সাপোর্ট দিচ্ছেন। আমরা আজকে এই রেজাউল ইসলাম রেজা ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আপনারা আমার পাশেই হয়তো শুনতে পাচ্ছেন হাঁসের শব্দ। এটি কিন্তু হচ্ছে পুকুরের সাইড, এখান থেকে পরে পুকুর, সেখানে হচ্ছে হাঁসগুলো চলাফেরা করতেছে। তো এই বিষয়গুলো তুলে ধরবো। তো চলুন আমরা সেই রেজাউল ভাইয়ের সঙ্গে কথা বলি এবং তার কাছ থেকে জানার চেষ্টা করি তার এই বেইজিং হাঁসের সফলতার গল্প এবং এই বছরে তার অর্থনৈতিক অবস্থা কী। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রেজা ভাই, আমরা একটু আপনার এই বছরে খামারের অবস্থা জানতে চাচ্ছি। বর্তমানে কতগুলো হাঁস আছে? আলহামদুলিল্লাহ, আমাদের মোট বেইজিং প্যারেন্টস স্টক 1350টা। আচ্ছা, এই 1 বছর আগে আমি এসেছিলাম, 1 বছরের এই ব্যবধানে কেমন অবস্থায় আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের হ্যাচারি যেটা ছিল বিগত সময় তার থেকে 5 থেকে 6,000 আমরা বাড়াইছি আরো ক্যাপাসিটি। এই সেটটাতে একটা শেড ছিল, আবার ওই সেটে আমাদের শেডগত দিক থেকে যেহেতু প্যারেন্টস স্টক আমরা ইতিমধ্যে বেশি করে ফেলেছি। মাংসের যে বিষয়টা আমরা বলেছিলাম এর আগে যে মোটা তাজা, সেটার জন্য আমরা কাজ শুরু করছি জন্য ওখানে শেডটা আমরা ওই শেডটা পুরোপুরি হয়ে গেলে তখন ওখানে আলহামদুলিল্লাহ আমরা 1000 পিস হলেও মাংসর আইটেম শুরু করতে পারবো। এবং আপনি জেনে খুশি হবেন যে এর মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের একটা হেড অফিস ঢাকায় আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। দর্শক, আপনারা রেজাউল ভাইকে দেখতেছেন, ইনি এমন একজন উদ্যমী মানুষ। শুধুমাত্র আমাদের দেশে এই যে পেকিং হাঁসটি যে এসেছে নতুন, এই জাতটিকে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতেছেন এবং এখান থেকে বাচ্চা উৎপাদন করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেছেন। প্যারেন্টস স্টক রেখেছেন, মাংস উৎপাদনের জন্য মাংসটাকে বিক্রি করার চেষ্টা করতেছেন। তো আমরা সেই বিষয়গুলো জানবো। ভাই, আপনার তো হেচিংও আছে? হ্যাঁ, আমাদের হেচিং পরিষেবা, আমরা ওইটা একটু দেখবো, পরবর্তীতে আপনার সফলতার গল্প আমি জানবো। রেজা ভাই, এগুলো কি লাগানো হয়েছে? কি লাগানো হয়েছে? আসলে মানসম্মত বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে অনেক বিষয়ই খেয়াল রাখতে হয়। দেখা যাচ্ছে যে আমাদের যে ক্যাপাসিটি এখন 15-16,000 পিস মান্থলি উৎপাদন ক্যাপাসিটি, তো এই ক্ষেত্রে 1% বাচ্চা কম আসলেও আমাদের জন্য ক্ষতি। জি জি। তো এই দিক থেকে আসলে যত রকম ভাবে হ্যাচিংটাকে ভালো নিয়ে আসা যায় তার জন্য আসলে এসিও লাগাতে হয় আর কি। জি ভাই, আমরা তো ভিতরে চলে আসছি, একটু দেখান তো আমাকে কি কি আছে এখন বর্তমানে। আমরা সাধারণত আগে একটা শুধু স্যাটার ইউজ করতাম। জি। তো আলহামদুলিল্লাহ এখন একটু আমাদের পরিধি বড় হতে স্যাটার 2টা ইউজ করতেছি আমরা। আচ্ছা। তো আমাদের স্যাটারের ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত প্রথম 7 দিন আমরা এই ছোট স্যাটারটাতে রাখি, কারণ আর্দ্রতা প্রথম 7 দিনের জন্য একটু কম প্রয়োজন পড়ে। পরে এই ডিমটা 7 দিন পর এটাকে চেকিং করার পর বা ক্যান্ডেলিং করার পর তারপরে আমরা সরাসরি আমরা এখানে আপনার বড় যে আমাদের স্যাটারটা আছে এটা আমরা ই করি। এখন আমি দেখাতে পারি আপনাকে, আসেন। অসাধারণ একটি বিষয়। ওইটা 7 দিন থাকার পরে এই সেটারে চলে আসে, এখান থেকে আপনার সরাসরি চলে যায় হ্যাচিং। দর্শক দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি বিষয়। হ্যাচিং থেকে কৃত্রিম উপায়, এখন বাংলাদেশ প্রযুক্তির ছোঁয়ায় আমাদের দেশে এই ধরনের প্রযুক্তিগুলো আসতেছে। যে ডিমগুলো হচ্ছে হাঁস নিজে তা দিয়ে বাচ্চা ফুটাতো, সেই ডিমটি এখন এই ধরনের ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বাচ্চা ফুটে বের হচ্ছে এবং সারিবদ্ধভাবে ডিমগুলো রাখা আছে। খুবই একটা চমৎকার বিষয়। ভাই, এখানে কতগুলো ডিম আছে? এখানে এই মুহূর্তে আমাদের প্রায় 7,500 মতো ডিম আছে এটাই, আর ছোট মেশিনটায় আছে প্রায় 5,000। আমাদের রানিং প্রায় 12-13 হাজার ডিম আপনার
বসানো আছে, বসানো আছে। সেটারে বসানো আছে। জি। কতগুলো ডিম উৎপাদন ক্ষমতার ইনকিউবেটর? আমাদের 2 মেশিন মিলে উৎপাদন ক্ষমতা প্রায় 18। ডিমগুলো তো অনেক বড় সাইজে দেখতেছি, প্রত্যেকটা ডিমে হচ্ছে অনেক বড়। এটা হ্যাঁ, বেজিং এর অরিজিনাল যে বেজিং, এটা ডিমটা সাধারণত বড়। অনেকেই প্রশ্ন করে যে ভাই আসলে আপনার অরিজিনাল বেজিং না ইন্ডিয়ান বেজিং। আমি তাদেরকে আমন্ত্রণ জানাই যে আপনারা চাইলে আমার খামারটা ভিজিট করতে পারেন, তাহলে আমাদের ডিমের সাইজ, নিজস্ব প্যারেন্টস স্টক, এগুলো দেখেও আপনারা সরাসরি বুঝতে পারবেন। এইখানে তাপমাত্রা কেমন লাগে? কত ডিগ্রি তাপমাত্রা রাখা হয়? 37.8 রাখি। আর্দ্রতা প্রথম 7 দিনের জন্য রাখি হচ্ছে 55 বা 55। আর তারপরে গিয়ে যে মেশিনটা দিই সেটাও আপনার তাপমাত্রাটা 37.8ই রাখি, কিন্তু আর্দ্রতা একটু বাড়ায় দিয়ে 60% করে দিই। যে এখানে তো ডিমগুলো 7 দিন রাখা হয়, মানে এখানে ক্যান্ডেলিং হয়ে যায়? ক্যান্ডেলিং এখানেই হয়ে যায়। এই ক্যান্ডেলিং এর সময় আপনাকে কোন জিনিসগুলো খেয়াল করতে হয়? ভ্রূণ ডিমগুলোতে আছে কিনা এটাই ফার্স্ট আমরা খেয়াল রাখি। আর কিছু ডিম থাকে যে ভ্রূণ আসার পরও নষ্ট হয়ে যায়। জি জি। ভ্রূণটা হয়তো বা দুর্বল থাকার কারণে হতে ধরে হয়নি, এরকম ডিম আছে। আর এই সেটটা তো হচ্ছে সর্বশেষ স্তরে এটাতে রাখা হয়? সর্বশেষ স্তরে এটাই রাখা হয়। এটা কি বাচ্চা উৎপাদনের জন্য? এটা হচ্ছে আমাদের স্যাটার থেকে শেষের 3 দিনের জন্য। 25 দিন পরে আমরা সরাসরি স্যাটার থেকে হ্যাচারে মুভ করি ডিমগুলো, এবং এখান থেকেই মূলত বাচ্চা। আচ্ছা আচ্ছা, তাহলে সর্বমোট কতদিন সময় লাগে? আমাদের হাঁসের বাচ্চার ক্ষেত্রে ডিম থেকে বাচ্চা পর্যন্ত আসতে 28 দিন সময়। 28 দিন। আমি এর আগে যে প্রতিবেদনগুলো আপনার করেছিলাম, এখানে কাস্টমারদের বা আমাদের ভিউয়ার যারা দর্শক শ্রোতা অনেকেরই অনেক কিছু জানার আছে, এবং অনেকেই ফোন দিয়ে আমাদের কোশ্চেন করেছে, কমেন্টেও অনেক কিছু জানতে চেয়েছে। তো এই বিষয়গুলো থেকে বলুন যে আসলে এই যে পিকিং হাঁসটি বা বেজিং হাঁসটি বাংলাদেশে অনেক উদ্যোক্তারা এখন গ্রহণ করতেছেন, এই যে সমস্যাগুলো, এই জাতগত চেনার বা পরিস্থিতি বা হচ্ছে অনেকের জানার ইচ্ছা থাকে যে এটা আসলে পিকিং কিনা বেজিং কিনা, এই বিষয়গুলো থেকে আপনি কিছু? আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞেস করেছেন। অবশ্যই মাংস উৎপাদনের ক্ষেত্রে মাংস উৎপাদনকারী হাঁস যেটাকে আমরা পিকিং বা চায়না বেজিং বলি, আপনি জানেন যে মার্কেটে ইতিমধ্যে অনেকেই প্রতারক চক্র, তারা যেটা করে তাদের হ্যাচারি থেকে যে সাদা বাচ্চাগুলো সেটাকে আলাদা করে সেটাকে ইন্ডিয়ান বা চায়না বেজিং বা আপনার পিকিং বলে চালিয়ে দিচ্ছে। প্রতারক চক্র এটাকে ডাবল দামে 60 টাকা 65 টাকা দামে বিক্রি করতেছে। সত্যিকার অর্থে কিন্তু পিকিং বা বেজিং অরিজিনাল যেটা, এটা কখনোই 60-65 টাকা বিক্রি হওয়ার জিনিস নয়। ডিম উৎপাদন কস্টিং গড় হিসাব করলে একটা করে ডিমের উপরই খরচ করে 20-22, অনেক সময় 30 টাকাও পড়ে যায় যখন ডিমগুলো কম আসে। এই 30 টাকার ডিম থেকে আপনি যখন আমরা হ্যাচিং থেকে বাচ্চা উৎপাদন করি, সর্বোচ্চ বাচ্চা পেলে আমরা পাবো 70%। তো এই যে বিভিন্ন কারণ, এই কারণগুলোতে বলতে গেলে এইটুকু বলতে পারি যে কম প্রাইসে অরিজিনাল বাচ্চা পাওয়া সম্ভব নয়। অনেকে আমাকে প্রশ্ন করে যে অমুকে এত টাকায় দিচ্ছে। আমি সোজাসুজি বলি যে আপনি তার খেয়াল করেন যে সে নিজস্বভাবে প্যারেন্টস স্টক দিয়ে করতেছে কিনা, নাকি সে দালাল। সত্যি হলো এটাই, কারণ তারা শুরুর দিকে 2 টাকা কমে বাচ্চা পাবে এই চিন্তা থেকে শুরু করলেও শেষ অবধি গিয়ে কিন্তু ওই হাঁস দিয়ে আর মাংস হয় না, যার কারণে লসের সম্মুখীন হয়। আমি যেটা জানি। আরে ভাই, আমি এই প্যারেন্টস হাঁসগুলো দেখতে পাচ্ছি, এগুলো বয়স কতদিন হয়েছে? এগুলো 1.5 বছরের মতো। 1.5 বছর হয়েছে। আসলে একটা বেজিং হাঁস বাচ্চা থেকে যখন ডিমে আসে, সর্বোচ্চ কত বছর পর্যন্ত এদের কাছ থেকে ডিম নেওয়া যায়? বাচ্চাটা তার ডিম শুরু হবে 4.5 থেকে 5 মাস, এবং ডিম শুরু হলেই এই ডিমটা থেকে বাচ্চা আসবে না, কারণ উর্বরতা শক্তি ওই ডিম অতটা থাকে না শুরুর দিকে। ডিমটা উর্বরতা শক্তি ভালো হবে হচ্ছে 7 মাস বয়স। সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত সে এটা ডিম নিতে পারে, এবং 2 বছর পর্যন্ত ডিমের উর্বরতা শক্তি আলহামদুলিল্লাহ। প্রথম বছর হয়তো বা 200টার মতো ডিম পাবে, পরের বছরে গিয়ে হয়তো 130টা বা 40টা পাবে। বেজিং হাঁসের ক্ষেত্রে প্রতিবন্ধকতার কোনো দিক আপনি পেয়েছেন কিনা, বা রোগ ব্যাধিগুলো কী কী থাকে, বা এই যে পানিতে ছাড়ার পরে এই পানিগুলোকে কোনো সময় চেঞ্জ করতে হচ্ছে কিনা, বা পানিবাহিত কোনো রোগ আসে কিনা, এই বিষয়গুলো থেকে কিছু বলবেন? তো খুব মজার একটা প্রশ্ন করেছেন আপনি, যে আসলে পানিবাহিত কোনো রোগ। আসলে এই বিষয়টি হচ্ছে যে আমি যেখানে এটা বিচরণ করাবো, যদি সেটা পুকুর হয়, এক্ষেত্রে ওই পুকুরের মাছ চাষটা আমি বলতে পারি এক প্রকারের ফ্রিতে হয়ে যাবে। জি। মাছ চাষের ক্ষেত্রে তার খাদ্য বাবদ অতিরিক্ত টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমি বলতে পারি, যেমন আমাদের 3টা পুকুরে প্রায় 1.5 একর, মানে প্রত্যেকটা পুকুর প্রায় 50% মতো, এবং প্রতিটা পুকুরেই আমরা গড়ে বলতে গেলে আপনার বলতে পারেন 450 থেকে 500 হাঁস আমরা করি। মজার বিষয় হচ্ছে এরা পানিতে অতক্ষণ থাকে না, পানিতে নেমেই উঠে আসে। জাস্ট সকালবেলা পানিতে নেমে গোসলটা করে নিয়ে এরা উপরে চলে আসে। উপরেই সাধারণত থাকে, গড় বলি আমরা। অতি গরমের সময়
যদি পুকুরের কম পানি থাকে ওই পানিগুলোতে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়, এটা একটা ক্ষতির কারণ হতে পারে। যদিও আমাদের প্রফেশনালি আমরা মাছ চাষ করি এটার পাশাপাশি, সমন্বিত খামার আমাদের, আপনি জানেন, যার কারণে আমরা পানিটা মোটামুটি সবসময় একটু চেঞ্জ বলেন বা পানিটা একটু নতুন করে দিয়ে পানির অবস্থাগত পরিবর্তন বলেন এটা করি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা হচ্ছে না। আর রোগ ব্যাধির বিষয় ক্ষেত্রে আমি বলতে পারি হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মুরগির তুলনায়। আর এই হাঁসের মধ্যে বেইজিং বা পিকিং জাতটা রোগ প্রতিরোধ ক্ষমতা আরও অনেক বেশি। দুইটা ভ্যাকসিন, ডাক প্লেগ, ডাক কলেরা, সময় মতো এই দুইটা ভ্যাকসিন করে নিলে তেমন কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ হবে না। আর মাঝে মাঝে মাল্টিভিটামিনটা যদি প্রয়োগ করা যায় তাহলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরও ভালো হয়। আমি বিভিন্ন জায়গায় গেছি, আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খামারিদের হাঁস পালন দেখেছি। অনেকে যারা বিলে পালন করে তাদের উৎপাদন খরচটা অনেক কম হয়, সেক্ষেত্রে তারা প্রফিট থাকে। আবদ্ধভাবে হাঁস পালনে কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি। তো সেক্ষেত্রে উদ্যোক্তারা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ? আপনার আবদ্ধর ক্ষেত্রে কিন্তু লোকবল কম লাগে। আপনার উন্মুক্তর ক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হবে, মর্টালিটিটা যত পরিমাণ থাকবে, আবদ্ধর ক্ষেত্রে কিন্তু অত মর্টালিটি থাকবে না। এদিক থেকে তারা সেভে আছে, এদিক থেকে তারা প্রফিটে থাকবে। আবদ্ধর ক্ষেত্রে বেশ কয়েকটা পদ্ধতিতে তারা আবদ্ধ করতে পারবে, শেডের সাথে হাউস করে করতে পারবে। অনেকেই ঢাকায় অনেকেই এখন খামার করতেছে ছাদে। ছাদটা একটা খুব ভালো পরিবেশে করা যাবে, সেখানে উপরে জাস্ট সে যদি ছাউনি হিসাবে কিছু রাখতে পারে আর নিচে ড্রাম কেটে কেটে একটু হালকা পানির ব্যবস্থা করে দিল, তাহলে কিন্তু ওইখানেও সে সুন্দর করে এই হাঁসটা ছাদে চাষ করতে পারে। আর ঢাকার ক্ষেত্রে বা শহর কেন্দ্রিকের ক্ষেত্রে এটুকু বলতে পারি তাদের প্রফিটটা 100% ভালো হবে, এই জন্য যে তাদের ওইখানে বাজার ব্যবস্থাপনাটা খুব ভালো। আচ্ছা রেজা ভাই, আপনি একজন উদ্ভাবনীয় মানুষ। এই ধরনের এই কুড়িগ্রামের উলিপুর উপজেলা এই প্রত্যন্ত এলাকায় বেজিং হাঁস করে ব্যাপক সফলতা অর্জন করেছেন এবং সারা বাংলাদেশে খামারিদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আমি একটু জানতে চাবো যে উদ্যোক্তারা যারা গ্রহণ করতেছে তাদের মনে অনেক কিছু জানার আগ্রহ, যে এটি মাংস উৎপাদন করলে এটা কোথায় বিক্রি করব, বা এর মাংস প্রসেসিং নিয়ে আসা পর্যন্ত কীরকম কস্টিং হয়, খরচ হয়, এই কাজগুলো থেকে আপনি কিছু বলবেন যে উদ্যোক্তারা এটি গ্রহণ করতেছে তাদের জন্য পরামর্শমূলক কী হবে? একটা বিষয় বলতে চাই, উদ্যোক্তা যে হতে আসুক তার প্রথম বিষয়ে থাকতে হবে কিউরিসিটি, জানার আগ্রহ, এবং তার মধ্যে নতুনত্ব থাকার একটা বিষয় থাকতে হবে। তো এই দুইটা বিষয় যদি সে যোগ করতে পারে অনেক ভালো পজিশনে যেতে পারবে ইনশাল্লাহ। আমি এটাকে যদি একটু গুছিয়ে বলি তাহলে আমি এটা বলতে পারি যে ফার্স্ট হচ্ছে বাচ্চা নির্বাচনের ক্ষেত্রে, দ্বিতীয় ধাপ হচ্ছে এটার ব্রুডিং পিরিয়ড। বাচ্চা আমি নিলাম 100 পিস বা 1000 পিস বা 500 পিস, তো এটা 20% বা 30% যদি ব্রুডিংয়েই নষ্ট হয়ে যায় তাহলে সেখানেই তো তার লসটা শুরু হয়ে গেল। ব্রুডিং পিরিয়ডটা যখনই তার শেষ হয়ে গেল, এরপরেই তার মাথায় রাখতে হবে কত কম খরচে এটাকে উৎপাদন করতে পারে। তো আসলে ন্যূনতম কীরকম উৎপাদন কষ্টের মধ্যে রাখলে তারা অন্তত খামারটাকে চালাইতে পারবে বা তাদেরও কিছু বেনিফিট থাকবে? কারণ একটা ব্যক্তি বা একজন উদ্যোক্তা যখন এই কাজগুলো থাকবে তার কিন্তু একটা মাসিক স্যালারি বা ইনকামের দরকার আছে। এখান থেকে কিছু বলবে? আচ্ছা, এখান থেকে যদি আমি বলতে যাই, ব্রুডিং পিরিয়ডটা যখনই সে শেষ করলো তারপরে তার উচিত হবে বাজারে রেডিমেড ফিডটা ব্যবহার না করে তার নিজের হাতের বানানো ফিড খাওয়ানো। অবশ্যই সেই ফিডটা হতে হবে গুণগত মানসম্পন্ন। শুধুমাত্র অনেকে ধান খাওয়ায়, শুধুমাত্র অনেকে ভুট্টা খাওয়ায়, অনেকে গম খাওয়ায়, শুধুমাত্র গম ভুট্টা ধান দিয়ে হবে না, একটা মিশ্র চাট থাকা দরকার। এই যে চাউলের কুড়া, তারপর ভুট্টা ভাঙা, গমের কুড়া, সয়াবিন মিল, তারপর হচ্ছে আপনার শুটকি গুঁড়া, এর ঝিনুক চূর্ণ থাকে, এইরকম সব মিলে একটা পরিপূর্ণ একটা মিশ্রণ আর কি। এখানে একটা মজার বিষয় আমি একটু শেয়ার করব। এই মজার বিষয়টা অনেকেই যদি একটু মাথায় নেন, আমাদের প্রবাসী অনেক ভাইরা দেশে আসতে চায় বা দেশে এসে এটাকে নিয়ে কাজ করতে চায়, আমার পরামর্শ যেটা হবে তাদের জন্য সেটি হচ্ছে যে এটা ওভারঅল টোটাল গাইডলাইন আমাদের কাছ থেকে পাবে ইনশাল্লাহ। আর এর বাইরে সে যে খামার করতে যাচ্ছে, করতে গিয়েতে 4-5 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা সে ইনভেস্ট করবে, আমার অনুরোধ থাকবে এই 10 লক্ষ টাকা সে 3টা ভাগে ভাগ করবে। 3টা ভাগে ভাগ করে 1 ভাগ ইনভেস্ট করবে এটাকে শুরু করার জন্য, 1 ভাগ হাতে রাখবে জমাকৃত অর্থ হিসেবে, আরেক ভাগ টাকা ব্যয় করবে বিপণন ব্যবস্থার জন্য। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাজার থেকে শুরু করে সব জায়গায় আমি যেমন ইতিমধ্যে একটা প্ল্যানিং হাতে নিয়েছি, আমরা ডিজিটাল একটা অটো তৈরি করব বা একটা গাড়ি তৈরি করব, যে গাড়িতে লাইভ বা জীবিত হাঁস 20 থেকে 25টা রাখার জায়গা থাকবে এবং পাশাপাশি ওই গাড়িতে ড্রেসিং করে কেটে বিক্রি করার সুযোগ থাকবে। এবং এতে করে কি হবে, তাকে তো নিজেকে এটাকে মার্কেটিং করার দরকার নেই, সে আপনার হকার টাইপের 2-3 জন লোক রাখবে,
তারা এই গাড়িটা পরিচালনা করবে এবং রাস্তাঘাটে এটার মাংসটা সেল করবে। জি জি। এতে করে যেটা হবে, তার প্রফিটের লেভেলটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। সে এত টাকা খরচ করে এটা করতে পারে, আর সামান্য কিছু টাকা খরচ করে মার্কেটিংয়ের জায়গাটায় সে আসতে চায় না। এই জায়গাটায় খুব খারাপ লাগে, কারণ প্রত্যেকটা অঞ্চলে এটা একটা বড় বাজার আছে। এটি আমাদের দেশের অর্থনীতিতে কেমন সাড়া দেখাবে? হ্যাঁ, বেইজিং একটা সম্ভাবনাময় জাত। ইতিমধ্যেই আপনি জানেন যে এটা একটা ভালো সাড়া ফেলেছে। এদিক থেকে যারা এটার ব্যবসা আসতে চায়, আমি মনে করি তারা পরিপূর্ণ পার্টটা যদি সাজিয়ে নিতে পারে, আমাদের সাথে যোগাযোগ করে এটার পরিপূর্ণ একটা গাইডলাইন নিয়ে শুরু করতে পারে, হ্যাঁ ইনশাল্লাহ এটা লক্ষ টাকার ব্যবসা হিসেবে দাঁড়াবে। লক্ষ টাকার পাশাপাশি লক্ষ জনের কর্মসংস্থান বাংলাদেশে সৃষ্টি করবে ইনশাল্লাহ। গত বছর এসেছিলাম, এক ধরনের অর্থনৈতিক অবস্থা আপনার কাছে জেনেছি। এবছরে আলহামদুলিল্লাহ খামারটি আরও অনেক সম্প্রসারণ করা হয়েছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো পরিকল্পনা থাকবে। তো এই ব্যক্তিগতভাবে এই বছরটাতে কি অবস্থায় রয়েছেন, মানে অর্থনৈতিক দিকগুলো একটু বলবেন? অর্থনৈতিক দিক থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ ডে বাই ডে আগাচ্ছে। আমরা আসলে আমাদের ইনভেস্টের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ আপনি জানেন যে খামার ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে গেলে প্রচুর ইনভেস্ট করতে হয়, যদি সেটাকে অগ্রগতির দিকে আমি রাখতে চাই। তো আলহামদুলিল্লাহ যা হচ্ছে অনেক ভালো হচ্ছে, আগের থেকে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, আগাচ্ছে। আপনারা আমাদের এখানে যখন গত বছর এসেছিলেন, আমরা মাংস প্রসেসিং প্ল্যান নিয়ে একটা কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা মাংস প্রসেসিং প্ল্যান নিয়ে ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়ে গেছি, এবং আমরা হয়তোবা সামনে 1000 পিস দিয়ে শুরু করব। এর পাশাপাশি আমাদের কাস্টমারদের প্রোডাক্টটাও কীভাবে বাজারজাত করানো যায় একদম সুন্দর প্রসেসের মাধ্যমে, সেটাও আমরা নিয়ে কাজ করতেছি, এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা এটাকে ডে বাই ডে বড় করার চেষ্টা করতেছি। আমরা 10 জনের জায়গায় যাতে 100 জনকে কাজে লাগাতে পারি, 100 জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, এবং 100 জন থেকে 5 বছর পরে হলেও 1000 জনের যাতে এই জায়গায় একটা কর্মসংস্থান হয়, এই চিন্তাগুলো নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ সকলকে নিয়ে, সকলকে মিলেমিশে, সকলেরকে সাথে নিয়ে যাতে আমরা এটা একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে পারি, এটা নিয়ে অবশ্যই। রেজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য, এবং আমাদের দর্শক শ্রোতার জন্য যে আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছেন। আমরা আশা ব্যক্ত রাখি আপনার এই সুন্দর পরিকল্পিত খামার এটি যেন ভবিষ্যতে আরও উন্নয়ন হয় এবং আমাদের দেশের অর্থনীতিতে একটা বড় জায়গা তৈরি করে নিতে পারে, এই আশা ব্যক্ত রেখে আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আমাদের আজকের এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, আপনার সাফল্যের কাছে টিমকে ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে আমাদের এই প্রত্যেকটা বিষয়ে গোটা বাংলাদেশ বা গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, এই জন্য আপনাদের পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাবো, আপনি একজন উদ্যমী বাবা, যে হচ্ছে তার ছেলেকে উৎসাহ দিয়েছেন এই ধরনের খামার তৈরির ক্ষেত্রে। তো এখন বর্তমানে এই বছরে কি অবস্থা? গত বছরে আপনার এই ফার্মে আসা হয়েছে, আমার কথা বলেছি, এই বছরে কি অবস্থায় আছেন এবং ছেলেকে কিভাবে আবার উৎসাহ দেওয়া হচ্ছে? আমি তো মূলত চাকরি করছিলাম, চাকরির পাশাপাশি চিন্তা করলাম যে কী করা যায়, পরে একটা ফার্ম দিই। আমি চিন্তা করছি যে আরও 5 বছর আগে আসলে আমি আরও ভালো কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যা টাকাটাই আমার ভুল হয়েছে। যে কোনো বাবা এবং সন্তান তাদের সাথে সুসম্পর্ক থাকে, আর কোনো ব্যবসা করতে গেলে যে ব্যবসায় হোক এটা আন্তরিকতার সহিত করে, তাহলে ভালো কিছু করতে পারে। বা যদি সন্তানের সাথে বন্ধুত্ব করবে এবং সন্তান বাবার সাথে করবে, তাহলে তারা বহুত জায়গায় যেতে হবে। বন্ধুত্ব সম্পর্ক করুক, তারা ভালো। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, মূল্যবান সময় দিয়েছেন। সেই সাথে আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনাদের এই যে সুন্দর পরিকল্পিত খামার এটিরও দীর্ঘস্থায়িত্ব কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বললাম রেজাউল ইসলাম রেজা ভাইয়ের সঙ্গে। তার এই সুন্দর পরিকল্পিত বেইজিং হাঁসের খামার নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক, আসলে আপনারা যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই খামার করার আগে পূর্ব পরিকল্পনাগুলো সুন্দরভাবে করে নেবেন, এবং আপনি যে খামারটি করুন না কেন, সেটা হতে পারে এই ধরনের হাঁসের খামার, মুরগির খামার, ডেয়ারি ফার্ম বা মোটা তাজাকরণ ফার্ম, সেক্ষেত্রে আপনাকে আগে থেকে এই বিষয়গুলো সম্পর্কে সুন্দর পরিকল্পিত একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। তাহলে হচ্ছে আপনি এই ধরনের খামারগুলো থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। এবং সর্বশেষ আমরা সবসময় যেটা বলে থাকি সেটি হচ্ছে আপনাদের মার্কেটিং ব্যবস্থাপনাটা আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে, কারণ মার্কেটিং যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে একদিক থেকে লাভবান হবেন, অপর দিক থেকে এই জিনিসগুলো আমাদের দেশে ব্যাপক ছড়িয়ে যাবে। দর্শক, আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।